সবাইকে এই চ্যানেলে স্বাগত। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে WBCS এক্সামে মেডিয়েভেল হিস্ট্রি বা ভারতের মধ্যযুগের ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন হয় তার বেশিরভাগই হয় দিল্লির সুলতানি শাসনকাল থেকে। সুলতানি শাসনকালে 5টা বংশের নাম উঠে আসে: গোলাম বংশ, খলজি বংশ, তুগলক, সৈয়দ আর লোদি বংশ। পড়ার জন্য তো এই বংশ সম্পর্কে অনেক কিছুই রয়েছে, কিন্তু এই ভিডিও লেকচারগুলো আমরা এমন ভাবে তৈরি করছি যাতে খুব কম সময়ে এবং খুব সহজেই দিল্লির সুলতানি শাসনকাল সম্পর্কে সমস্ত বিষয় কভার হয়ে যায়। এই ভিডিও লেকচার সিরিজে আমরা এখনো পর্যন্ত গোলাম বংশ আর খলজি বংশ সম্পর্কে সমস্ত বিষয় কভার করেছি এবং তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলকের সময়কাল পর্যন্ত সমস্ত বিষয় তোমাদেরকে বলেছি। ভিডিওগুলোর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো আর উপরে আই বাটনেও দেওয়া রইলো, চেক করতে পারো। আজকের লেকচারে আমরা এই তুগলক বংশটাকেই কন্টিনিউ করব এবং পরবর্তী রাজা ফিরোজ শাহ তুগলক ও অন্যান্য রাজাদের বিষয়ে বিভিন্ন বিষয় তোমাদেরকে বলবো। কেউ যদি নোট তৈরি করতে চাও, এখানে লেখা রইলো, এটা দেখে দেখে লিখে নিতে পারো, অথবা ভিডিওর শেষে গিয়ে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তুগলক বংশের রাজা মোহাম্মদ বিন তুগলকের মৃত্যু হয় 1351 খ্রিস্টাব্দে। আর তারপর এই তুগলক বংশের সিংহাসনে বসেন তার এক ভাই, মানে তার চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের শাসনকাল 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর আগে যখন ভারতে মুসলিম আক্রমণের বিষয়টা বলছিলাম, তখন সেখানে বলেছি যে ভারতের উত্তর পশ্চিম দিকে বর্তমান পাকিস্তান এরিয়াতে প্রথমবার জাজিয়া কর চালু করেছিলেন মোহাম্মদ বিন কাসিম, কিন্তু তারপরে ভারতের এই এরিয়াতে গিয়ে জাজিয়া কর চালু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এবং গোলাম বংশের পর থেকে সব সময় এই জাজিয়া কর চালু ছিল, তবে এই জাজিয়া করের আওতায় ব্রাহ্মণরা ছিলেন না, মানে ব্রাহ্মণদের এই জাজিয়া কর দিতে হতো না। কিন্তু পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলকের সময় গিয়ে দেখা যায় যে ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের উপরও এই জাজিয়া কর চালু করেছিলেন। তো ব্রাহ্মণদের উপর জাজিয়া কর চালু করেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের সময় ইসলামের শরিয়া নিয়ম খুবই কঠোরভাবে পালন করা হতো। আর তার আগে যদি দেখা যায় যে গিয়াসউদ্দিন তুগলকের সময় কৃষিকে উন্নত করার জন্য প্রচুর পরিমাণে খাল নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেই খাল নির্মাণের কাজ অসম্পূর্ণ থেকে যায়। এখন ফিরোজ শাহ তুগলক এসে সেই খাল নির্মাণের কাজ সম্পন্ন করেন এবং তিনি প্রচুর পরিমাণে খাল নির্মাণ করিয়েছিলেন এই এরিয়াতে। যদিও বর্তমানে এই সমস্ত খালের বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। এই খাল নির্মাণের পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে বাগান বা বাগিচা নির্মাণ করিয়েছিলেন, প্রায় 1200-র মতন বাগিচা এবং 300-রও বেশি শহর বা নগর স্থাপন করিয়েছিলেন। বাগিচা নির্মাণ করিয়েছিলেন প্রায় 1200-রও বেশি এবং শহর ও নগরের স্থাপন করিয়েছিলেন প্রায় 300-রও বেশি। এর পাশাপাশি ফিরোজ শাহ তুগলক খুবই শৌখিন প্রকৃতির রাজা ছিলেন, ফলে তার দরবারে তিনি প্রচুর পরিমাণে দাস বা কর্মচারী নিয়োগ করেছিলেন। বলা হয় যে তার রাজ দরবারে প্রায় 1,80,000 মতন দাস ছিল। দিল্লির সুলতানি শাসনে সব থেকে বেশি দাস ছিল এই ফিরোজ শাহ তুগলকের সময়। আর এই দাস বা কর্মচারীদের ম্যানেজ করা বা পরিচালনা করার জন্য তিনি একটি নতুন বিভাগ তৈরি করেছিলেন, দিওয়ানে বন্দেগান বা দিওয়ানে বন্দেগানি। দাসদেরকে পরিচালনা করার জন্য একটা নতুন বিভাগ তৈরি করেছিলেন, দিওয়ানে বন্দেগানি। এছাড়া গরিবদের চিকিৎসার জন্য চিকিৎসালয় তৈরি করেছিলেন বা হসপিটাল তৈরি করেছিলেন, যেগুলিকে বলা হতো দার উল সাফা। চিকিৎসার জন্য তৈরি করেছিলেন দার উল সাফা। আর কর্মচারীদের ম্যানেজ করার জন্য বিভাগ খুলেছিলেন দিওয়ানে বন্দেগানি। এছাড়াও সমাজ কল্যাণের জন্য আরো বিভিন্ন রকম কাজ করেছিলেন, যেমন সরকারি খরচে হজ যাত্রার ব্যবস্থা করেছিলেন। তার সাম্রাজ্যের লোকেদের বিভিন্ন ধরনের কর থেকে মুক্ত করে দিয়েছিলেন। যেমন বর্তমানে দেখা যায় যে আগের বিভিন্ন রকমের ট্যাক্স, যেমন সেলস ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ডিউটি, সার্ভিস ট্যাক্স, এইরকম বিভিন্ন ধরনের ট্যাক্স ছিল, সেই সমস্ত ট্যাক্সকে কম্পাইল করে বর্তমানে একটাই ট্যাক্স রয়েছে, সেটা হলো জিএসটি। সেই রকমই ফিরোজ শাহ তুগলক তার আগে চলা বিভিন্ন ধরনের ট্যাক্সকে বাদ দিয়ে একটি বা দুটি ট্যাক্স রেখে দিয়েছিলেন। ফলে জনগণের উপর প্রয়োগ হওয়া প্রায় 24 ধরনের ট্যাক্স থেকে মুক্ত করে দিয়েছিলেন এবং তার পরিবর্তে একটি বা দুটি ট্যাক্স নিতেন। এছাড়াও সমাজ কল্যাণের জন্য নতুন আরেকটি বিভাগ খোলেন, দেওয়ানে খেওরাত। কি বললাম? দেওয়ানে খেওরাত, দেওয়ান এ খেওরাত। এই বিভাগের কাজ ছিল মানুষকে দান করা এবং সমাজ সেবা করা, আর বিশেষ করে বাচ্চা, বৃদ্ধ, বিকলাঙ্গ, বিধবা, অনাথ এদেরকে সাহায্য করা। স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে তার তেমন খুব একটা যোগদান নেই, কিন্তু তার সময় দেখা যায় যে কুতুব মিনারের অবস্থা খুবই দুর্বল ও শোচনীয় হয়ে পড়ে। ফলে তিনি সরকারি খরচে কুতুব মিনারের সংস্কার করান। এবং বর্তমানে যদি দেখা যায় যে কুতুব মিনারের একদম উপরে যে দুটো পিলার, সেই পিলার দুটো তৈরি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এছাড়াও হরিয়ানাতে একটা জায়গা আছে টোপরা এবং উত্তরপ্রদেশে একটা জায়গা আছে মিরাট।
টোপরা আর মিরাট এই দুই জায়গায় দুটো অশোক স্তম্ভ ছিল। এই অশোক স্তম্ভ দুটোকে তুলে তিনি দিল্লি শিফট করে নেন। টোপরা আর মিরাট এই দুই জায়গা থেকে অশোক স্তম্ভ দুটোকে তুলে দিল্লিতে স্থাপন করান। আর আরো একটি তার কাজের বিষয় আছে, সেটি হলো এর আগে যদি আমরা আলাউদ্দিন খলজির সময় দেখি, আলাউদ্দিন খলজি তার কর্মচারীদের বার্ষিক বেতনের ব্যবস্থা করেছিলেন, কিন্তু ফিরোজ শাহ তুগলকের সময় তিনি তার কর্মচারীদের মাসিক বেতনের ব্যবস্থা করেন। মানে ফিরোজ শাহ তুগলক তার কর্মচারীদের মাসিক বেতন দিতেন। তাহলে ফিরোজ শাহ তুগলকের কাজগুলো যদি ওভারঅল একবার দেখি, তিনি ব্রাহ্মণদের উপর জাজিয়া কর চালু করেছিলেন, প্রচুর পরিমাণে খাল নির্মাণ করিয়েছিলেন, তার সাম্রাজ্যের ভেতর ইসলামের শরিয়া নিয়মটাকে খুব কঠোরভাবে পালন করাতেন। খাল নির্মাণের পাশাপাশি প্রায় 1200 মতন বাগিচা বা বাগান তৈরি করিয়েছিলেন, 300-এরও বেশি শহর স্থাপন করিয়েছিলেন। তার রাজসভায় সব থেকে বেশি দাস বা কর্মচারী ছিল, বলা হয় যে প্রায় 1,80,000 মতো দাস বা কর্মচারী ছিল তার সভায়। দাসদের পরিচালনা করার জন্য একটি নতুন বিভাগ করেছিলেন, দিওয়ানে বন্দেগানি। চিকিৎসাকে উন্নত করার জন্য চিকিৎসালয় খুলেছিলেন, যাকে বলা হতো দার উল সাফা। সরকারি খরচে হজ যাত্রার ব্যবস্থা করেছিলেন। সমাজ সেবা এবং দানের জন্য নতুন আরো একটা বিভাগ খুলেছিলেন, দেওয়ানে খেয়ারত বা দেওয়ানে খেয়রাত। এই বিভাগের কাজ ছিল সমাজে দান করা এবং সমাজের সেবা করা, বিশেষ করে বাচ্চা, বৃদ্ধ, বিকলাঙ্গ, বিধবা এবং অনাথদের সাহায্য করা। মানুষদের প্রায় 24 ধরনের কর থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন, তার পরিবর্তে তাদেরকে একটা বা দুটো ট্যাক্স বা কর দিতে হতো। কুতুব মিনারের সংস্কার করিয়েছিলেন তিনি। এছাড়া হরিয়ানার টোপরা এবং উত্তরপ্রদেশের মিরাট থেকে অশোক স্তম্ভ দুটোকে তুলে দিল্লিতে স্থাপন করেছিলেন, আর তার কর্মচারীদের মাসিক বেতনের ব্যবস্থা করেছিলেন। এখন ওই যে বললাম যে ফিরোজ শাহ তুগলক প্রায় 300-এরও বেশি শহর বা নগর স্থাপন করেছিলেন, তার ভেতর সব থেকে বিখ্যাত হলো ফিরোজাবাদ শহর। 1354 সালে ফিরোজ শাহ তুগলক বর্তমান দিল্লির ভিতরে একটি ছোট জায়গাতে শহর বা নগর স্থাপন করেছিলেন, ফিরোজাবাদ শহর। বর্তমান যে দিল্লির এরিয়া দেখা যায়, তার ভেতরে ছোট ছোট 7টা শহর বা এরিয়া রয়েছে, যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন রাজারা তৈরি করেছিলেন। যেমন 1000 থেকে 1060 খ্রিস্টাব্দের ভেতর দিল্লিতে একটি শহরের স্থাপন করেছিলেন লালকোট। রাজা অনঙ্গপাল দ্বিতীয় দিল্লির ভিতরে একটি শহরের স্থাপন করেছিলেন লালকোট। এখানে আমরা দিল্লির ম্যাপটাকে এঁকেছি, এই যে এইখানে যে ছোট্ট দিল্লি, এটাকেই আমরা এখানে একটুখানি বড় করে এঁকেছি। এর ভেতর যদি আমি দেখি, এই যে এই হলো 7টা, 1 2 3 4, এই যে আমরা নাম্বারিং দিয়েছি, এই পুরো দিল্লির ভেতর এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 6 7, এই 7টা শহর আছে। এই 7টা শহরের নাম এখানে আমরা পরপর লিখেওছি। 1 নম্বরে হচ্ছে লালকোট, 1 নম্বরে লালকোট শহর, 2 নম্বরে হচ্ছে সিরি, লালকোট সিরি, 3 নম্বরে হচ্ছে তুগলকাবাদ, আর 4 নম্বরে হচ্ছে জহনপাহান। তাহলে লালকোট, সিরি, তুগলকাবাদ আর জহনপাহান, লালকোট, সিরি, তুগলকাবাদ আর জহনপাহান। 5 নম্বরে আছে ফিরোজাবাদ, পুরানা কিলা আর শাহজাহানবাদ, তাহলে কি কি বললাম? লালকোট, সিরি, তুগলকাবাদ আর জাহানপাহান। উপরে রয়েছে ফিরোজাবাদ, পুরানা কিলা আর শাহজাহানবাদ। এবার এই শহরগুলো পরপর কে কবে স্থাপন করে সেটাও একটু বলে দিই। লালকোট ওই যে বললাম অনঙ্গপাল দ্বিতীয়, 1000 থেকে 1060 খ্রিস্টাব্দের ভেতর লালকোট শহরের প্রতিষ্ঠা করে অনঙ্গপাল দ্বিতীয়। সিরি শহরের প্রতিষ্ঠা হয় 1303 খ্রিস্টাব্দে। 1303 খ্রিস্টাব্দে রাজা ছিল আলাউদ্দিন খলজি এখানে সিরি শহরের প্রতিষ্ঠা করে। তারপর তুগলক বংশের সময় 3টে শহরের প্রতিষ্ঠা হয়। প্রথমত গিয়াসউদ্দিন তুগলক, তারপর মোহাম্মদ বিন তুগলক, তারপর ফিরোজ শাহ তুগলক। গিয়াসউদ্দিন তুগলক তৈরি করেছিলেন তুগলকাবাদ। 1321 খ্রিস্টাব্দে। তারপর মোহাম্মদ বিন তুগলক জাহানপাহান শহর মোহাম্মদ বিন তুগলক 1327 খ্রিস্টাব্দে গিয়ে 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক জাহানপাহান শহরটা প্রতিষ্ঠা করে। তারপরে এই যে বললাম ফিরোজ শাহ তুগলক স্থাপনা করে ফিরোজাবাদের প্রতিষ্ঠা হয় 1354 খ্রিস্টাব্দে। এরপর মুঘল সাম্রাজ্যের সময় গিয়ে শের শাহ সুরি একটা শহরের প্রতিষ্ঠা করে পুরানা কিলাকে শহর বা একটা স্থাপত্যও বলা যায়। তো পুরানা কিলা এর প্রতিষ্ঠা করে শের শাহ সুরি 1533 খ্রিস্টাব্দে। 1533 খ্রিস্টাব্দে শের শাহ সুরি পুরানা কিলা এটা প্রতিষ্ঠা করে। তারপর 1639 খ্রিস্টাব্দে গিয়ে শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠা করে। 1639 খ্রিস্টাব্দে শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠা করে। আর সর্বশেষ 1911 খ্রিস্টাব্দে গিয়ে ব্রিটিশ সরকার দিল্লির ভেতরে নিউ দিল্লি বলে একটি জায়গা তৈরি করে। এবার ফিরোজ শাহ তুগলকের আগে গিয়াসউদ্দিন তুগলকের সময়কাল যদি দেখি, সেই সময় এখানে তেলেঙ্গানার উপর আক্রমণ হয়েছিল।
তেলেঙ্গানাকে তখন বলা হতো ওয়ারাঙ্গেল। এই ওয়ারাঙ্গেল থেকে একজন ব্যক্তিকে ধরে আনা হয়েছিল দিল্লিতে এবং তাকে এই তুগলক বংশের যে সেনা, সেই সেনাতে ভর্তি করে দেওয়া হয় এবং ওই ব্যক্তি তুগলক বংশের সেনা হিসেবেই তখন কাজ করত। ওই ব্যক্তির এক্সাক্ট নাম তো জানা যায় না, কিন্তু তার ধর্ম পরিবর্তন করে তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে তার নাম দেয়া হয় খানে জাহা মাকবাল। কি বললাম? খানে জাহা মাকবাল। খানে জাহা মাকবাল। তো মাকবাল এই তুগলক বংশের সেনাতেই ছিল। এখন ফিরোজ শাহ তুগলকের সময় গিয়ে এই মাকবাল ওই সেনাদের ভিতর একটু বিশিষ্ট পদে চলে যায় এবং ফিরোজ শাহ তুগলকের নজরে খুবই প্রিয় একজন ব্যক্তি হয়ে ওঠে। আর ফিরোজ শাহের নজরে এতটাই বিশ্বস্ত এবং প্রিয় হয়ে ওঠে যে ফিরোজ শাহ তুগলক তার সমস্ত কাজ মাকবালকে দিয়েই করাতেন। ফিরোজ শাহ তুগলক যখন সিংহাসন ছেড়ে অন্য কোনো কাজে যেতেন তখন এই মাকবালকেই সিংহাসনে বসিয়ে দিয়ে যেতেন। মানে রাজার অনুপস্থিতিতে মাকবালই ছিলেন সর্বে সর্বা। এবার ফিরোজ শাহ তুগলকের এই যে এই বিভিন্ন কাজ, এই সমস্ত কাজ, এই সমাজ সেবার কাজ ঠিক একই রকমের কাজ পরবর্তীকালে গিয়ে মোগল সম্রাট আকবরের সময়ও দেখা যায়। ওই জন্যই দিল্লি সাম্রাজ্যের আকবর বলা হয় এই ফিরোজ শাহ তুগলককে। তো দিল্লি সাম্রাজ্যের আকবর ফিরোজ শাহ তুগলক। এবার এইভাবে চলতে চলতে 1388 খ্রিস্টাব্দে গিয়ে ফিরোজ শাহ তুগলকের মৃত্যু হয় এবং তারপর এই সাম্রাজ্যের সিংহাসনে বসেন নাসিরউদ্দিন বহমত শাহ। নাসিরউদ্দিনের সময়কাল 1388 থেকে 1398 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় ভারতের উত্তর পশ্চিম দিকে মানে আফগানিস্তান, ইরাক, ইরান এই এরিয়াতে ছিল তিমুর সাম্রাজ্য আর তার রাজা ছিল তৈমুর। বলা হয় যে তৈমুরের এক পা খোড়া ছিল এবং তিনি লেংড়িয়ে চলতেন, ওই জন্য তৈমুরের আরেক নাম হলো তৈমুর লং। নাসিরউদ্দিন মোহাম্মদ একজন বোকা ক্যারেক্টারের রাজা ছিলেন এবং তার সময় থেকেই এই তুগলক বংশের সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হতে থাকে। আর এইভাবে দুর্বল হতে হতে 1398 খ্রিস্টাব্দে গিয়ে 1398 খ্রিস্টাব্দে গিয়ে ভারতের এই এরিয়াতে আক্রমণ হয় তৈমুর লং এর। তৈমুর লং ভারত আক্রমণ করে এখানে প্রচুর পরিমাণে নরসংহার করে। বলা হয় যে তৈমুর লং এর আক্রমণে 1 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। এখন 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং নাসিরউদ্দিন মোহাম্মদ শাহকে হারিয়ে দেয় এবং দিল্লি সাম্রাজ্যের এই শাসনে অর্থাৎ তুগলক বংশের সিংহাসনে তৈমুর লং নিজে বসেন। কিন্তু নিজে খুব বেশি দিন বসেননি। তৈমুর লং এর সেনাদের ভিতর একজন বিশিষ্ট সেনা ছিলেন খিজির খান। তৈমুর লং খিজির খানকে এই দিল্লির সিংহাসনে বসায় এবং নিজে তার আগের এরিয়াতে ফিরে যায়। ফলে এই এরিয়াতে তখন শাসনের দায়িত্ব চলে আসে খিজির খানের। খিজির খান তৈমুর লং এর হয়ে দিল্লির এই এরিয়া শাসন করতেন। ফলে বলা যায় যে তৈমুর লং দিল্লির এই সাম্রাজ্যে খিজির খানকে সুবেদার হিসাবে বসিয়ে যায় এবং এইভাবেই খিজির খান এই এরিয়া চালাতে থাকে। আর চালাতে চালাতে 1414 খ্রিস্টাব্দে গিয়ে 1414 খ্রিস্টাব্দে গিয়ে ওই তুগলক বংশের সবাইকে সরিয়ে দিয়ে নিজেই এই এরিয়াতে নিজের রাজবংশ স্থাপন করে সৈয়দ বংশ। তাহলে কি বললাম? 1414 খ্রিস্টাব্দে গিয়ে খিজির খান তুগলক বংশের সবাইকে সরিয়ে দিয়ে নতুন রাজবংশ স্থাপন করে সৈয়দ বংশ। তো সৈয়দ বংশের সূচনাকাল হলো 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই সৈয়দ বংশের সময়কাল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে 4 জন রাজা আসেন: খিজির খান, মুবারক শাহ, মোহাম্মদ শাহ, আলাউদ্দিন আলম শাহ। কি বললাম? খিজির খান, মুবারক শাহ, মোহাম্মদ শাহ আর আলাউদ্দিন আলম শাহ। এর ভেতর খিজির খান বা খিজির খান হলেন এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। তবে তিনি এখানে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করলেও নিজেকে সুলতান বলতেন না। তখনও তিনি মনে মনে তৈমুর লং এর হয়েই এখানে শাসন করছেন এটা ভাবতেন। ফলে তাকে বলা হতো রায়াতে আলা, অর্থাৎ রাজার হয়ে শাসন করা। এখানে রাজা বলতে তৈমুর লংকে বোঝায়, ফলে তৈমুর লং এর হয়ে শাসন করা অর্থাৎ রায়াতে আলা বলা হতো এই খিজির খানকে। খিজির খানের পরে এই সাম্রাজ্যের সিংহাসনে বসেন মুবারক শাহ। মুবারক শাহ এই এরিয়াতে নিজেকে সুলতান বলে ঘোষণা করেন। মুবারক শাহের পরে বসেন মোহাম্মদ শাহ আর তার পরে বসেন আলাউদ্দিন আলম শাহ। এখন খিজির খান আগে সৈয়দ বংশকে আলাদা রাজ্য ঘোষণা করে নিলেও এই সৈয়দ বংশের রাজারা খুবই দুর্বল ছিলেন। ফলে এই সুলতানি শাসনের আন্ডারে যে সমস্ত রাজ্য ছিল সমস্ত রাজ্যই বাইরের দিক থেকে আলাদা স্বাধীন হয়ে যায়। বিশেষ করে মুবারক শাহ, সৈয়দ বংশের রাজা মুবারক শাহ, এই মুবারক শাহের সময় গিয়ে বেশিরভাগ আশেপাশের বেশিরভাগ সাম্রাজ্যই স্বাধীন হয়ে যায়। এবার খিজির খান এসেছিলেন আফগানিস্তান প্রদেশ থেকে। খিজির খান ছিলেন আফগানিস্তান এলাকার। ফলে খিজির খান যেহেতু এই সৈয়দ বংশের সিংহাসনে বসেন তখন আফগানিস্তান থেকে প্রচুর লোককে এই এরিয়াতে ডেকে নেন এবং তাদেরকে বিভিন্ন পোস্টে রেখে দেন।
তার ভিতরে একজন ব্যক্তি ছিলেন বহলুল লোদি। বহলুল লোদি আফগানিস্তান থেকে এসে এই সৈয়দ বংশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে একজন সেনা হিসেবে ছিলেন। তবে দিন যেতে যেতে সেনার ভেতরে তার গুরুত্ব বাড়তে থাকে এবং তার মর্যাদাও অনেক বাড়তে থাকে। এখন রাজা রয়েছেন আলাউদ্দিন আলম শাহ। এই আলাউদ্দিন আলম শাহের সময় পাঞ্জাবের এই মুলতান এরিয়াতে একটি জাতি বা ট্রাইব ছিল খোখার জাতি। এই খোখার জাতির লোকেরা এই সৈয়দ সাম্রাজ্যের রাজার সাথে বিদ্রোহ করে। ফলে সেই বিদ্রোহ থামানোর জন্য আলাউদ্দিন আলম শাহ বা শুধু আলম শাহ বহলুল লোদিকে পাঞ্জাব এরিয়াতে পাঠান। বহলুল লোদি পাঞ্জাব এরিয়াতে গিয়ে খোখারদের সাথে লড়াই করে এবং তাদের বিদ্রোহ ঠান্ডা করে দেয় এবং তারপর বহলুল লোদি পাঞ্জাবের এই এরিয়াতেই থেকে যায়। এবার এইভাবে চলতে চলতে এইখানে জায়গা ছিল মালবা। এই জায়গাটাকে বলা হতো মালবা। মালবা এই সৈয়দ সাম্রাজ্যের থেকে আলাদা হয়ে গিয়েছিল। এখন মালবার রাজারা দিল্লির উপর আক্রমণ করেন। দিল্লিতে তখন রাজা রয়েছেন আলম শাহ বা আলাউদ্দিন আলম। মালবার রাজারা দিল্লির উপর আক্রমণ করেন। তখন এখানে আলম শাহ পাঞ্জাব থেকে বহলুল লোদিকে ডেকে পাঠায়। বহলুল লোদি এসে মালবার এই রাজাদের হারিয়ে দেয়। বহলুল লোদি এসে মালবার রাজাদের হারিয়ে দেয় এবং তারপরে বহলুল লোদি নিজেই ভাবে যে আমি এখানে আলাউদ্দিন আলমকে রেখে কি করব, আমি তাকে সরিয়ে দিয়ে নিজেই রাজা হয়ে যাই। এখন আলাউদ্দিন আলম যেহেতু খুবই দুর্বল প্রকৃতির একজন রাজা ছিলেন, তাই তিনি স্বেচ্ছায় বহলুল লোদিকে নিজের সাম্রাজ্য হস্তান্তর করে দিয়ে নিজে সেখান থেকে চলে যান। আর এই ঘটনা ঘটে 1451 খ্রিস্টাব্দে। ফলে 1451 খ্রিস্টাব্দে বহলুল লোদি এই দিল্লির সিংহাসনে বসেন এবং সেখানেই একটা নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন, লোদি বংশ। তাহলে লোদি বংশের প্রতিষ্ঠাতা হলো বহলুল লোদি। বহলুল লোদি 1451 খ্রিস্টাব্দে দিল্লিতে লোদি বংশের প্রতিষ্ঠা করেন। আর এই লোদি বংশেরই একজন রাজা ছিলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সময় ভারতে আক্রমণ হয় বাবরের। আর বাবর এসে ইব্রাহিম লোদিকে হারিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তো লোদি বংশের সমস্ত রাজাদের সম্পর্কে বিভিন্ন বিষয় আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব। আশা করছি এই তুগলক বংশ এবং সৈয়দ বংশ সম্পর্কে ওভারঅল সমস্ত বিষয় বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। যদি কোথাও কোনো ডাউট থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে লোদি বংশের লেকচার নিয়ে। আর চাইলে এর একটা স্ক্রিনশট তুলে নিতে পারো।